এসছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ইউসিআরসিও এসছেন আমাদের, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এখানে যেমন ধর্ণা চলছে তেমনি স্বাস্থ্য ভবনের পাশে আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেরাও তারাও ধর্ণা দিচ্ছেন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন, তিনি সেখানে কিছু পানি বিতরণ করেছেন, কিন্তু এখনো যে দাবিগুলো নিয়ে তারা উত্থাপন করেছেন, আমাদের রাজ্যের রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থা, খুলে ধরা স্বাস্থ্য ব্যবস্থা, তার বিরুদ্ধে যে জাস্টিস, সেই সম্পর্কে মমতা ব্যানার্জি উপাচ থেকেছেন, কথা বলেননি। স্বাভাবিক কারণেই ডাক্তাররা তারা বলছেন যে আমাদের যা 5 দফা সে দফা মেনে নিতে হবে। গ্রামে একটা কথা আছে, যার ছাগলে ধান খেয়েছে তার কাছে বিচার মানা যায় না। এখানকার যে পুলিশ কমিশনার, তিনি যে ন্যাক্কারজনক ভূমিকা নিয়েছেন এই কদিন, আর্যিকর কাণ্ড ঘটার পর পোস্টমর্টম থেকে শুরু করে যে ভিকটিম হলো তার বাড়িতে টাকার লোভ দেখানো থেকে শুরু করে দ্রুততার সঙ্গে তার মা বাবাকে মুখ না দেখে বডিকে যেখানে দাহ করা হবে সেখানে নিয়ে যাওয়া, এই যে লুকানোর পরিস্থিতি, আর তার যে মাথা ছিলেন এই পুলিশ কমিশনার, তাকে চেয়ার থেকে না সরিয়ে তিনি যে জাস্টিস দিতে চাইছেন, জাস্টিসের জন্য আলোচনা করতে চাইছেন, তার কোনো মানে হয় না। সে কথাই ডাক্তারবাবুরা বলেছেন, আমরাও তাকে সমর্থন করি। পশ্চিমবাংলা অনেকদিনই একটা ভয়ের রাজনীতি চলছে, ভয়ের সংস্কৃতি চলছে। সারা দেশ জুড়ে যেমন বিজেপি একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন, বিভাজনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন, একটা সম্প্রদায়ের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন, আমাদের পশ্চিমবাংলায়ও মমতা ব্যানার্জি একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন। সেই ভয়ের সংস্কৃতি ভেঙে যেভাবে মানুষ এগিয়েছেন, প্রথম দিকটায় শহরের মানুষ এগিয়েছিলেন, শহরতলির মানুষ এগিয়েছিলেন। এখন আমরা যারা গ্রাম অঞ্চলে সংগঠন করি, আমরা যেখানে থাকি সেখানেও দেখছি মাদ্রাসার মেয়েরা বেরোচ্ছেন, গ্রাম অঞ্চলের স্কুলের মেয়েরা বেরোচ্ছেন, ছাত্ররা বেরোচ্ছেন। ম্যানেজিং কমিটির চাপ থাকা সত্ত্বেও তারা জাস্টিসের দাবিতে বেরোচ্ছেন। আমাদের রাজ্যের কোটি কোটি মানুষ তারা রাস্তায় নেমেছেন। এই রাস্তায় নামা মানে গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। আগামী দিনে পশ্চিমবাংলায় যেমন এখন আর্জি করে জাস্টিস চাওয়া হচ্ছে, আগামী দিনে পশ্চিমবাংলায় গণতন্ত্র রক্ষায় জাস্টিস এই মানুষরাই করবেন। ভোটে যেভাবে কাজ চুক্তি হয় তার জাস্টিস দরকার। আজ 100 দিনের কাজ তৃণমূল এবং বিজেপির জন্য গ্রামের গরিব মানুষ বঞ্চিত, তার জাস্টিস দরকার। আজ যেমন আর্জিকর সামনে এসছে, মহিলাদের স্বাধীনতা তার যে অধিকারের জন্য এসছে, তেমনি আজকের গ্রাম অঞ্চলে ইট ভাটা শ্রমিকরা যারা শ্রমজীবী মহিলা, তারাও আজকে নিগৃহীত হচ্ছেন, তারও জাস্টিসের জন্য আওয়াজ উঠছে। আজ পশ্চিমবাংলায় জাস্টিস সব জায়গায় দরকার। পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, তার জাস্টিস দরকার। এই বামপন্থীরাই, কৃষক সভা, ক্ষেত মজুররাই একটা সময় জমিদারের হাত থেকে জমি কেড়ে নেওয়ার যে লড়াই করেছিল, সেটা হলো গরিব মানুষের জাস্টিসের জন্য। একটা সময় মাস্টারমশাইরা তারা মাত্র 30 টাকা 40 টাকা মাইনে পেতেন, তারাও জাস্টিসের জন্য লড়াই করেছিলেন। তার সামনে ছিলেন এবিটিএ। রেল শ্রমিকরা সিআইটির নেতৃত্বে এক সময় রেল ধর্মঘট করেছিলেন, সেটাও ছিল জাস্টিসের লড়াই। এই জাস্টিস শুরু হয়েছে। আমরা যারা বামপন্থী সংগঠন করি, তারা আমরা চিরদিনই মেহনতি মানুষের জাস্টিসের জন্য লড়াই করি। আর সেই জাস্টিসের কথা
জাস্টিসের ধ্বনি আজকের গ্রামের 5 বছরের একটা ছেলে মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধার মুখে এই জাস্টিসের কথা এসছে। আমরা যারা লাল ঝান্ডার সংগঠন করি, আমরা যারা সাদা ঝান্ডার সংগঠন করি, আমরা যারা সমাজতন্ত্রকে ভালোবাসি, আমরা মনে করি যে জাস্টিসের লড়াই পশ্চিম বাংলায় ধ্বনিত হচ্ছে আরজি করকে নিয়ে। এই জাস্টিসের লড়াই আমাদের বহুদূর নিয়ে যেতে হবে এবং মমতা ব্যানার্জির ক্ষমতা নেই। এই যে জাস্টিসের ধ্বনি উঠেছে, সেই জাস্টিসের ধ্বনি থেকে বিরত করার তার ক্ষমতা নেই। আমি আশা করি আমাদের পশ্চিম বাংলার এই ইয়াং ব্রিগেডরা, বিশেষ করে ছাত্র যুব মহিলাদের ইয়াংরা এবং তার পাশে দাঁড়িয়ে যারা আমরা বয়স্ক মানুষ আছেন, তারা যেভাবে আজকের লড়াই পথে নেমেছেন, এই লড়াই সফল হবে। লড়াইটা অনেক দূর যেতে হবে। এটা শর্টকাট কোনো ব্যাপার নয়, দীর্ঘদিন লড়াই করতে হবে। সেই লড়াইয়ের জন্য আমাদের ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন, মহিলা সমিতি, ইউসিআরসি, কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়ন, শ্রমিক সংগঠন সবাই আমরা প্রস্তুত আছি। সবাইকে লাল সালাম জানিয়ে, সবাইকে অভিনন্দন জানিয়ে, সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। এরপর বক্তব্য রাখলেন ক্ষেত্রীয় ইউনিয়নের রাজ্য সম্পাদক কমল সরকার। কংগ্রেস নিরাপদ সরকার। সুধী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ পরিস্থিতিতে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা এবং আমাদের রাজ্যের একেবারে কলকাতা মহানগরীতে আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের মহিলা সমিতি সহ একেবারে প্রথম দিন থেকে 9 তারিখ থেকে, যদিও 9 তারিখ আমাদের সাংঘাতিকভাবে খুব কষ্টের মধ্যে, আমরা দুঃখের মধ্যে আমরা ছিলাম, আমাদের হৃদয় বিদারিত মন নিয়ে আমরা ছিলাম কলকাতায়। সেই সময় আমাদের কাছে খবর যায় যে আরজি করের একজন মহিলা ডাক্তার তার উপরে ধর্ষিতা হয়েছে এবং খুন করা হয়েছে। আপনারা সেদিন থেকেই দেখেছেন যে আমাদের ঘরের ছেলেমেয়েরা একেবারে জান কবুল করে প্রকৃতপক্ষে যারা দোষী তাদের শাস্তির দাবিতে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সকলকেই উদ্ধার করার দাবিতে একবার প্রথম দিন থেকেই তারা এই আন্দোলন করে আসছে। প্রথম দিকে আমরা দেখেছি রাজ্য সরকার একেবারে এদেরকে হটিয়ে দেওয়ার জন্য অনেক রকম চেষ্টা করেছে, পুলিশ প্রশাসন দিয়ে যা যা করার তা করেছে, কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আমরা সেই দিন দেখেছি আমাদের ছাত্র যুবরা যদি গাড়ি আটকাতে না পারত, আজকে গোটা দেশ, রাজ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের যে আবেগটা উগরে দেওয়ার সুযোগ পেয়েছে, এই মানুষের এই আবেগ উগরে দেওয়ার সুযোগ করে দিয়েছে আমাদের রাজ্যের ছাত্র যুবরাই। এরা গাড়ি আটকাতে না পারলে আজকের বহু মানুষের এই আবেগ মনের মধ্যেই শুকিয়ে যেত। আজকের আমাদের প্রিয় পাত্রী, প্রিয় নেত্রী, প্রিয় সন্তান আমাদের তার এই খুনের বিচারের যে দাবি নিয়ে আমরা গোটা দেশ দুনিয়া তোলপাড় করছি, সেই সুযোগ থেকেও আমরা বঞ্চিত হতাম। সেই জন্য এই আন্দোলন শুরু, এই আন্দোলন শেষ নয়। কারণ এই যে ঘটনায় গোটা দেশের মানুষ, রাজ্যের মা বোনেদের যে আবেগ গোটা রাজ্যকে উদ্বেলিত করেছিল, সেই আবেগ আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে তত গ্রামের দিকে ছড়িয়ে পড়েছে, যত দিন যাচ্ছে তত গ্রামের মা বোনেদের মধ্যে তার জায়গা করে নিচ্ছে। ফলে এখন আর উপায় নেই, মুখ্যমন্ত্রী পালানোর কোনো সুযোগ নেই। রাষ্ট্রে পৃষ্ঠে গোটা দেশের লোক, রাজ্যের মানুষ, একেবারে গ্রামীণ শ্রমজীবী ক্ষেত মজুর থেকে শুরু করে মা বোনেরা সকলে মিলে একই কথা বলছে যে আমাদের মেয়ের জন্য বিচার চাই, আমাদের মেয়ের জন্য বিচার চাই। আর সেই মেয়ের বিচারের জন্য আমাদেরই পরিবারের একটা অংশ আজকে রাত দিন এই ঝড় বদলের মাঝখান দিয়ে
আজকের মহানগরীতে তারা রাত দিন না খেয়ে দিয়ে অবস্থানে রত আছে। সেই জন্য এদেরকে অভিনন্দন আলোচনা জানিয়ে ছোট করতে চাই না, কিন্তু তাদের এই আন্দোলন, ছাত্র যুব মহিলাদের এই আন্দোলন গোটা দেশের মানুষের নজর কেড়েছে। এদের এই আন্দোলন আস্তে আস্তে করে গ্রামে এখন ছেয়ে যাচ্ছে। সেই জন্য গ্রাম যত জাগবে তৃণমূল তত কোণঠাসা হবে। গ্রাম জেগেছে বলে আজকের মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত ডাক্তারদের অনাহুত অবস্থাতে, যে ডাক্তাররা প্রত্যাখ্যান করে বেরিয়ে আসলো, তাদের এই অবস্থানে গিয়ে একেবারে মিনমিন করে বসে থাকলেন। বসতে হলো তাকে। যে মুখ্যমন্ত্রী এত দেমাক, যে মুখ্যমন্ত্রী এত অহংকার, সেই অহংকার আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। অহংকার যতই মাটির সঙ্গে মিশুক না কেন, আমাদের দাবি হচ্ছে আমরা বিচার চাই। দেশের মানুষের দাবি হচ্ছে বিচার চাই। রাজ্যের মানুষের দাবি হচ্ছে বিচার চাই। আজকের একটা খুন নয়, 11 সালের পর থেকে হাজার হাজার এভাবেই খুন হয়েছে। আমার আপনার ঘরের মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে ধর্ষিতা শেষ পর্যন্ত আমাদেরই একমাত্র রাজ্য যা কিনা দরদামে নিলামে তুলেছে। এর থেকে লজ্জার কিছু নেই। শুধু এটাকে বক্তৃতা দিয়ে শেষ হবে না, এই লড়াই জারি থাকবে। আপনারা লড়াইয়ে থাকুন, লড়াইয়ে থাকতে হবে যতদিন না আমরা এই বিচার পাচ্ছি। আর শুধু বিচার পেয়েই থামবো না, আর যাতে কোনো দিন আমাদের রাজ্যে এই ঘটনার সঙ্গে অন্তত সরকারের যে দোদুল্যমানতা, সরকারের যে ভিতর থেকে চাতুরি, সরকারের যে তথ্য গোপন করার যে একটা লালসা, এই সমস্ত দিকে অন্তত একটা ইঙ্গিত দিচ্ছে এই আন্দোলন। আগামী দিন সরকারে যারা আসবে তারা যেভাবেই সরকারটাকে চালাক না কেন, এইভাবে মানুষের সত্য ঘটনাকে আড়াল করার জন্য সরকার যদি কখনো তার বিন্দুমাত্র হাত থাকে, তার জন্য মানুষ কিভাবে গর্জে ওঠে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গ। সারা দেশের মানুষ আপনাদের এই আন্দোলনকে, গোটা রাজ্যের মা বোনেদের আন্দোলনকে পাথেয় করে বেঁচে থাকতে চায়। সেই জন্য গোটা দেশের সাথী হয়ে আমরাও বেঁচে থাকতে চাই। আমরা চেষ্টা করছি গ্রামের মানুষকে জাগাতে। আমাদের মা বোনেরা, ভাই বোনেরা, তারা কলকাতার মহানগরীতে এভাবেই অবস্থান বিক্ষোভ করবে। সকলে মিলে আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে গরিবরা আছে, আপনাদের পাশে ছাত্র যুব গ্রামে যারা বাস করে তারা আছে, যারা খেটে খায়, দিন আনে দিন খায়, হত দরিদ্র, তারাও আপনাদের সঙ্গে আছে। সবাই আজকে এক কথা বলছে, বিচার চাই। সেই জন্য সেই বিচারের দাবিতে আগামী 21 তারিখেও গ্রাম থেকে আসবে ক্ষেত মজুররা, গ্রাম থেকে আসবে রেন্টি করা লোকেরা, কলকাতার মহানগরী কাঁপিয়ে দেবে। আমরাও আছি আমাদের সন্তানের বিচারের জন্য। সে বিচার চাই। সুতরাং প্রত্যেকেই আসবে কলকাতার মহানগরীতে। পৃথিবীর লোক তাকিয়ে আছে কলকাতার দিকে। কি হলো পশ্চিমবঙ্গে? যে পশ্চিমবঙ্গ ছিল গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান, সেই পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে এভাবেই হত্যা করছে একটা সরকার, তার হাত আছে পিছন থেকে, আর সেইটাকে আজকে কাজে লাগানোর চেষ্টা করছে। যারা আজকের এই আন্দোলনে সামিল হতে চায়, যারা এই আন্দোলনে বিচার চাইতে চায়, তাদেরকে ঘুর পথে আসামির কাঠগড়ায় দাঁড় করাও। তাই তো আজকে ছাত্র যুবদের পক্ষ থেকে আজকে কলতানকে গ্রেপ্তার করা হলো। এই চাতুরি আমরা বুঝি না, লোক বোঝে না, সবাই বুঝছে। ওরা যেভাবেই আমাদের যুব সংগঠকদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করুক না কেন, কলতানকে গ্রেপ্তার করার পর সমস্ত গ্রাম বাংলাতে ছাত্র যুবরা অগ্নিস্ফুলিঙ্গের মতন ঘর থেকে বেরোনোর চেষ্টা করছে। সুতরাং আগামী দিন এটা মিথ্যে প্রমাণ হবে, মিথ্যে প্রমাণ হয়ে আসামিদের বিচার করতে হবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। তাই আপনারা কষ্ট করে হলেও যতদিন না আমরা বিচার পাবো ততদিন এভাবে আমাদের সকলকেই এভাবেই আমাদেরকে চলতে হবে। আপনারা সকলেই ভালো থাকুন। কষ্টের মধ্যে আছেন, সব মানুষ পাশে আছে, এই ভরসায় আমাদের এই লড়াই জারি রাখতে হবে। আপনাদের সকলকে অভিনন্দন। লাল সালাম। কমরেড নিরাপদ দাকে আমাদের অবস্থান মঞ্চ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহিলা আন্দোলনের নেত্রী, গণ আন্দোলনের নেত্রী কমরেড রেখা গোস্বামী। রেখাদিকে কিছু বলার জন্য অনুরোধ করি। এই প্রচন্ড খারাপ আবহাওয়ার মধ্যেও আমি সকালেও একটু দেখতে এসেছিলাম যে কালকে ওই আবহাওয়ার মধ্যেও আমাদের ছাত্র যুব মহিলা কেমন আছে, তারা কালকে রাস্তায় বৃষ্টিতে কীভাবে কাটালো এসে দেখলাম খুবই কষ্টের মধ্যে তাদের কাল কাটাতে হয়েছে, সারা রাত জাগা।
আজকেও হয়তো এই প্রচন্ড বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ কাটাতে হবে, কিন্তু একটা বিষয় আপনাদের বলে রাখি যে এই অবস্থানের বার্তা কিন্তু বহুদূর গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো গেছে, এবং বাজারে সংবাদপত্রগুলো তারা কিন্তু এই অবস্থানের কথাটা ব্ল্যাক আউট করতে পারেনি, তারা বলতে বাধ্য হয়েছে যে এই টানা অবস্থানের কথা। আমার ভালো লাগে, এখানে আমি অংশগ্রহণকারী হতে এসেছিলাম, বিশেষ করে যে আরেকটি আমার প্রিয় সংগঠন সম্মিলিত বাস্তুহারা পরিষদ, তারা ঠিক করেছিল আজকে এখানে আসবে, এবং সেই সূত্রে এখানে আসা। যেটা খুব সংক্ষেপে বলতে গেলে যেটা বলতে হচ্ছে লম্বা লড়াই, কারণ এমনিতেই ধর্ষণের বিষয়টা প্রমাণ করা খুব কঠিন। আমরা যারা নারী আন্দোলন করি আমরা জানি যে খুব জটিলতা না হলেও ধর্ষণ প্রমাণ করা খুব কঠিন, এবং সেই লেগে থেকে প্রতিদিন হচ্ছে লেগে থাকা, সেই লেগে থেকেও আমরা অনেক জায়গাতে আমরা সেই শাস্তির বিচার করতে পারিনি। আইন সংশোধনের জন্য ধর্ষণের বহু আন্দোলন সংগ্রাম ইত্যাদি হচ্ছে, এবং সেইখানে দাঁড়িয়ে আজকে বলা যায় যে নির্ভয়া কাণ্ডের পর সেখানে যে রায় হয়েছে সেই রায়ে বলা আছে যে কোনো মহিলা যদি এসে বলে আমি ধর্ষিত হয়েছি প্রশাসনকে, সেটাকে এফআইআর হিসাবে নিতে হবে। এবং তারপরে আমরা দেখেছি পুলিশ এফআইআর নেয় না, তারা জিডি করে, এবং এফআইআর না নিয়ে তারা সাধারণ জিডি করে তাদেরকে তাড়িয়ে দেয়, মেয়েদের তাড়িয়ে দেয়। এবং আমরা অনেক জায়গায় গাইঘাটায় দেখেছি মেয়েটি বাসন মাজতে মাজতে টিউবওয়েলে জল পান করছে, তাকে টেনে নিয়ে গিয়ে পাটখাতের মধ্যে তাকে ধর্ষণ করলো, টাটকা তার, এবং তাকে মেরে ফেললো। তখনও তার হচ্ছে শরীর গরম। আমরা যখন থানায় গিয়ে বিক্ষোভ করছি যে এক্ষুনি হচ্ছে গ্রেপ্তার করতে হবে, তাকে দেখেছে অনেকে ছুটে পালিয়ে যেতে, তাহলে আই উইটনেস থাকা সত্ত্বেও আমরা দেখেছি সেই বিচার হচ্ছে সেখানে তারা পাইনি। আমরা আন্দোলন করেছি যে টেস্টগুলো সেগুলো যদি দেরি হয় নষ্ট হয়ে যায়, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নেই, সেখানে মহিলা ম্যাজিস্ট্রেট নেই, মহিলাদের কাছ থেকে তারা লজ্জা পায় পুরুষদের কাছে বিষয়টা বলতে। এটাও একটা বিশাল আন্দোলন যে কেন মহিলা ম্যাজিস্ট্রেট দেওয়া হচ্ছে না, মেয়েরা তারা সেখানে হচ্ছে বলতে পারছে না। এবং বিশেষ করে চাইল্ড রেপের ক্ষেত্রে যে আমাদের স্পেশাল কোর্ট আছে, সেই কোর্ট পশ্চিমবঙ্গে কোনো ফাংশন করে না। ফলে বাচ্চাগুলো যখন নাকি নানাভাবে নিগৃহীত হয়, সেই বাচ্চার মা তাদেরকে আমরা আন্দোলন করেছি যে বাচ্চাকে আলাদাভাবে করা যাবে না, ইন্টারাকশন করা যাবে না, মা কিংবা বাবাকে সেখানে রাখতে হবে। সেটাও আন্দোলন করে আদায় করতে হচ্ছে যে মা ছাড়া বাচ্চার স্টেটমেন্ট যেন না নেওয়া হয়। ফলে আজকে এটুকু বলতে চাই যে আজকে কেন এত বিস্ফোরণ ঘটলো, এই 14 তারিখে যে আওয়াজ আসুন রাত দখল করি, আজকে অনেক বিশেষজ্ঞরা লিখছে যে কেন এত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল নারী সমাজ, তারা নামলে রাস্তাতে, এবং সেটাও আজকে পৃথিবীর কাছে একটা আন্দোলনের বিষয় হচ্ছে, একটা আলোচনার বিষয় হচ্ছে। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা মনে করি যে এই বিস্ফোরণ ঘটেছে পুঞ্জীভূত যে বেদনা মেয়েদের মধ্যে আছে, পুঞ্জীভূত যে আকাঙ্ক্ষা মেয়েদের মধ্যে আজকে আশঙ্কা দেখা দিয়েছে, এবং সেই আশঙ্কা থেকে মা মনে করছেন আমার মেয়ে নিরাপদ নয়, বাবা মনে করছেন সন্তান নিরাপদ নয়। আর তারই আবহের মধ্যে যখন আর্যিকরের ঘটনাটা তারা দেখতে পেল, শুনতে পেল, সেইখানে হাহাকার করে উঠলো মায়ের মন, বাবার মন, তাহলে আমার কন্যা তো আজকে নিরাপদ নয়। এই যে মিলিয়ে নেওয়া, আর্যিকরে ডাক্তারের সাথে এই যে ঘটনা ঘটলো, তাতে আমার সন্তানও আজকে নিরাপদ নয়। মা তার মিলিয়ে নিতে পেরেছে, বাবা মিলিয়ে নিতে পেরেছেন যে আমাদের ভবিষ্যৎ হচ্ছে ভয়ঙ্কর অন্ধকারের দিকে আছে। এবং সেইখানেই কোনো নেই, সেখানে বিরিয়ানি নেই, সেখানে হচ্ছে কেক নেই, পুলিশের স্পেশাল কোনো প্রোটেকশন নেই, এক আমরা কে কোথায় ডাক দিয়েছে আমরা জানি না, শুধু হচ্ছে রাত জাগতে হবে, আমরা যে যার মতন হচ্ছে বেরিয়ে পড়েছি। তাই আজকে এটা নিয়ে অনেক আলোচনা হবে আগামী দিনে, যে ইতিহাস তৈরি হলো এবং মেয়েরা যেভাবে জাগবে। আমি আরেকটি কথা এখানে নিরাপদ বলে গেল যে আমরা যদি সন্দেশকারীর ঘটনাটাকে নিয়ে আরো অনেক দূর এগোতে পারতাম, তাহলে আজকে হয়তো শাসকদের খানিকটা আমরা চাপে রাখতে পারতাম, আমরা ভয় দেখাতে পারতাম। কারণ
এরকম বিভৎস ঘটনা হয়তো ভারতবর্ষে ঘটেনি, যেখানে রাত্রিবেলাতে ঢেকে নিয়ে ক্লাবগুলোতে সেখানে তাদের উপরে যে ধরনের হচ্ছে দৈহিক অত্যাচার চলেছে। এবং মেয়েরা গোপনে আমাদের কাছে যেসব কথা বলেছে সেই সমস্ত শুনলে আমাদের শিঙে উঠতে হয়। তাহলে যারা আজকে অবয়ার বিচার চাইতে রাস্তায় নেমেছেন তারা কি সন্দেশখালি শোনেনি? তারাও তো টিভিতে দেখেছে যে মেয়েরা মুখ থেকে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাগুলো হচ্ছে তারা বলছে, সেটাও মায়েদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। যে আমি তো পাড়ায় থাকি, একটা ক্লাব যদি আমার মেয়েকে রাত্রে ডেকে বলে যে তোমাকে হচ্ছে শরীর দিতে হবে, তাহলে আমি একা থাকি মা, আমি সল্টলেকে থাকি, আমি নিউ টাউনে থাকি, আমি লেক টাউনে থাকি, তাহলে কি করবো? আমার মেয়ে নিশ্চয়তা কোথায়? তাহলে গোটা মায়েদের যে আশঙ্কা একসাথে মিলে গেছে। এবং আমরা যা প্রচার মহিলা আন্দোলন এবং বাম যুব ছাত্র সবাই মিলে যে আন্দোলন, যে পশ্চিম বাংলায় এক বিভীষিকা রাজত্ব চলছে, সেটাকে আমরা সবাই এক জায়গায় মিলিয়ে নিতে পেরেছি এবং এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। তাই আসুন এক জায়গায় মেলানো সেই স্রোতকে আমরা নিয়ে যাই, এগিয়ে নিয়ে যাই এবং এগিয়ে নিয়ে গিয়ে জানি না সিবিআই এর উপরে আমাদের খুব বেশি যে একটা আস্থা বা ভরসা আছে জানি না, তাহলে তো মুখ্যমন্ত্রীকেই আগে গ্রেপ্তার করতে হতো সিবিআই। কেন সেই প্রশ্ন আজকে মুখ্যমন্ত্রী ছাড়া আছে? কেন মুখ্যমন্ত্রীকে হচ্ছে চার্জশিট দেওয়া হচ্ছে না? আজকে তিনিই তো বলছেন যে একটাই চেয়ার আর সমস্তই হচ্ছে সেখানে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তাহলে একটাই যদি পোস্ট হয় আর বাদ বাকি যদি ল্যাম্প পোস্ট হয়, তাহলে কেন শিক্ষা, কেন স্বাস্থ্য এবং কেন খাদ্যের ব্যাপারে স্বয়ং মুখ্যমন্ত্রীকে যেন চার্জশিট দিচ্ছে না পুলিশ? আমাদের তো সেটাই হচ্ছে প্রশ্ন। তাই সিবিআই দেবে না, তার সেটিং হবে এবং মুখ্যমন্ত্রী তাই কথায় বলেন হোক সিবিআই, আমার তাতে কোনো আপত্তি নেই। তাই লম্বা লড়াইয়ের জন্য তোমরা সবাই তৈরি আছো ভাইয়েরা, এবং যে আন্দোলন করছো আমাদের ছাত্র যুবরা আর নারীরা তো রয়েছেই, এখন বেরিয়ে আসার জন্য তারা সবসময় হচ্ছে তৈরি, বেরিয়ে আসছে। সবাইকে ভক্তি অভিনন্দন। এবং 15ই আগস্ট বোধে আবার কি কল আছে, 15ই সেপ্টেম্বর, আচ্ছা 15ই সেপ্টেম্বর সমাবেশ হবে। আমরা চেষ্টা করবো সব আরো মানুষকে, একজন যাতে 5 জন, 5 জন যাতে 10 জন, এই করে আমরা হচ্ছে বাড়াতে পারি। একটা নতুন আন্দোলনের মুখ খুলে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের রেখা দিকে আমরা অনেক অভিনন্দন।